আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, 21 রাতে ঢাকা শহর দাবির শহরে পরিণত হয়েছে। কোনো কোনো দাবির পিছনে অবশ্যই যুক্তি রয়েছে, কোনো কোনো দাবির পিছনে অবশ্যই বিশেষজ্ঞ যারা, বিশ্লেষক যারা, তারা বলছেন সম্পূর্ণ নিশ্চয়ই যুক্তিপূর্ণ নয়। পাশাপাশি যে আন্দোলন এই মুহূর্তে চলছে, তিতুমির শিক্ষার্থীরা, তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ে দাবি করছে, আরেকদিকে আহত শিক্ষার্থীরা আন্দোলনে রয়েছে। যদিও সর্বশেষ রাতে তারা ফিরে গেছেন তাদের নিজের অবস্থানে, রাস্তার যে অবরোধ করেছিল রাজপথ সড়ক, সেখান থেকে তারা আপাতত নিবৃত্ত হয়েছে। কিন্তু সরকার আসলে কতটা এগুলোকে সামাল দিতে পারছে, কোথায় সরকারের ব্যর্থতা, কি করা উচিত, এবং এসবকে কেন্দ্র করে রাজনীতি আরও অস্থির হয়ে উঠছে কিনা, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন। আমাদের সঙ্গে আরও রয়েছেন সমাজ ও রাজনীতি বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল মামুন। আমি হাফিজুর রহমান কার্জন, আপনার কাছে প্রথমে আসতে চাই। দাবি তো উঠতেই পারে, দাবি থাকতেই পারে বিভিন্ন সংগঠনের, প্রতিষ্ঠানের বা ব্যক্তি পর্যায় থেকে, কিন্তু একই সময়ে যে পরিমাণ দাবি একসাথে উচ্চারিত হচ্ছে, এবং আমরা তো মনে করবো যে সাধারণ মানুষ অনেকখানি অবরুদ্ধ হয়ে পড়েছে। একদিকে আহত যারা ছিলেন বা হয়েছেন গণঅভ্যুত্থানে, তাদের দাবি, আরেকদিকে তিতুমিরের শিক্ষার্থীদের দাবি, এর আগে পরে দাবি নানান ধরনের উত্থাপিত হচ্ছে, রাজপথ অবরোধ করা হচ্ছে। একসাথে যে দাবিগুলো উঠছে, এটার পিছনে কোনো অস্বাভাবিকতা রয়েছে, নাকি বর্তমান সরকারের কাছে অতিমাত্রায় প্রত্যাশা থেকে এগুলো হচ্ছে? আমি আসলে যেটা মনে করি যে আপনার মানে আগের সরকারের সময়ে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে প্রতিষ্ঠানগুলো দরকার হয়, অনেকগুলো প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, আবার অনেকগুলো প্রতিষ্ঠান খুবই নাজুক অবস্থা ছিল। এখন নতুন একটা সরকার ওরকম একটা পরিস্থিতিতে তারা সরকারি ক্ষমতা হাতে পেয়েছেন। আবার আমাদের মানে যেরকম একটা অভ্যুত্থান হলো, ছাত্র জনতার অভ্যুত্থান, ওরকম একটা পরিস্থিতির পরে স্থিতিশীল হতে সময় লাগে, এটাও ঠিক। কিন্তু মুশকিল যেটা হয়েছে যে আপনার মানে প্রথম থেকেই যে সরকারটা হয়েছে, সরকারটা দুর্বল সরকার। কারণ এর চেয়ে অনেক শক্তিশালী, অভিজ্ঞ, রাজনৈতিক মানে প্রজ্ঞা আছে, এরকম একটা সরকার করা যেত। তারপরে আপনার ধরেন যে প্রথম থেকে একটা জাতীয় সরকারের কথা বলছেন। জি, জাতীয় সরকারের কথা বলছেন। জি, সরকারের কথা বলছি। জাতীয় সরকার হতে পারতো, বিষয়টা কিরকম? জাতীয় সরকার কিংবা অন্তর্বর্তী সরকার, আপনি যে নামে, আরো অভিজ্ঞ লোক ছিল, মানে আমার কাছে মনে হচ্ছিল যে আপনার এই সরকারে তো আমরা দেখতেই পাচ্ছি যে আপনি স্বাস্থ্য উপদেষ্টা যিনি, উনি কোন যোগ্যতায় স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন আমার কাছে পরিষ্কার না। আমরা সবসময় স্বজনপ্রীতির সমালোচনা করি, এখন একজন নোবেল লরিয়েট, এখন উনার পরিচিত 5-6 জন ঢুকে গেলেন উপদেষ্টা পরিষদে। তো সেইটা কেমন হলো? আপনি তো যোগ্যতার ভিত্তিতে নেবেন। না, সেটা বলেছেন, কিন্তু আপনি তো যারা পরিচিত তাদের মধ্যে থেকে বেছে নিয়েছেন, আপনার তো বুঝতে হবে যে এটা বেছে নেওয়ার, এটা সরকারের মানে একটা রাষ্ট্রের সরকার চালাতে হবে। সুতরাং সেই সরকারের মানে কর্মকাণ্ডটা চালানোর জন্য যে অভিজ্ঞতা, যে মানে ডাইনামিজম, কিংবা ধরেন যে স্বাস্থ্য উপদেষ্টা, কারণ আপনার এই ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতরে একটা বড় জায়গা কিন্তু যে অনেক মানুষ আপনার শহীদ হয়েছেন এবং অনেকে কিন্তু আহত হয়েছেন। সুতরাং তাদের যে চিকিৎসাটা দেশে বিদেশে কিংবা অন্যভাবে তাদেরকে খোঁজখবর নেওয়া, তাদের কিছু ন্যায্য দাবি দেওয়া আছে, তো সেইটার ব্যাপারে উনি তো হাসপাতালে গিয়েছেন প্রায় 3 মাস পরে, না 2.5 মাস পরে। তো এই যে জায়গাগুলো, যে আপনার একটা সরকারি কাজ চালানো, একটা অফিস চালানো তো এক না, আপনাকে তো বুঝতে হবে যে আপনার সরকারি কর্মকাণ্ড চালানোর জন্য মানুষের সাথে যোগাযোগ রাখতে হয়। এই ব্যবসায়ী সম্প্রদায় আসে, এই ছাত্ররা আসে, এই শ্রমিক আসে, এই আপনার প্রফেশনাল আন্দোলন হয়, এই ছাত্ররা মানে কলেজের কিংবা বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আসে। এখন একটা হচ্ছে যে আপনি রাষ্ট্রীয়ভাবে সেই বিষয়গুলোকে কিভাবে, তাদের দাবি দেওয়াকে কতটুকু সেটাকে বাস্তবায়ন করা যাবে, আপনি সেটা দেখবেন, আবার তাদেরকে আশ্বাস দেবেন, তাদের সাথেও কথা বলবেন। এই যে আপনার মানে প্রশাসনও চালানো, মানুষের সাথে যোগাযোগ রাখা, এই জিনিসটার জন্য কিন্তু বারবার ওই রাজনৈতিক দলের কথা আসে। হ্যাঁ,
যে আপনার মানুষের সাথে যোগাযোগ থাকা, সাংগঠনিক একটা জায়গা থাকা, এখন এই রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রজ্ঞার বিষয়টা কিন্তু বারবার চলে আসছে। কারণ অনেকেই বলেছেন যে হ্যাঁ, আগস্টে যে সরকারটা হয়েছে সবাই সেটা সমর্থন দিয়েছেন, সবাই শুভকামনা করেছেন যে তারা ভালো করবেন, কিন্তু আসলে তারা ওই যে কথাটা আসে বারবার, যে তারা যদি নিজে ভালো করতে না চান কিংবা ভালো করতে না পারেন, হ্যাঁ, কারণ তারা একটা রোড ম্যাপ দিতে কি সমস্যা ছিল? আপনি তো নির্বাচনের বিষয়টা এখন স্পষ্ট না, এটা ডিসেম্বরে হবে নাকি আগামী বছরের মাঝামাঝি হবে। কারণ এই সরকারের তো ম্যান্ডেটটা ছিল যে হ্যাঁ, আগের সরকার মানে আপনার ঠিকভাবে ভোট হয় নাই, তারপরে আপনার তারা একনায়কতন্ত্র তারা কায়েম করে ভোট ছাড়া ক্ষমতায় ছিলেন, সেই জন্য তাদেরকে আপনার উৎখাত করা হয়েছে, তাদেরকে আপনার ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছে। এখন আপনার মানে নতুন যে সরকারটা, তার ম্যান্ডেটটা মানে আমি যেটা বুঝি যে আপনাকে মানে দ্রুততম সময়ের ভিতরে একটা নির্বাচন করতে হবে, 6 মাস থেকে 1 বছর, এবং তার ভিতরে একদম ন্যূনতম সংস্কার যেগুলো দরকার, যে নির্বাচন ব্যবস্থার সংস্কার, পুলিশের সংস্কার, আমলার সংস্কার, অর্থনৈতিক বিষয়টা, একদম ন্যূনতম বিষয়গুলো আপনি সংস্কার যতটুকু করা যায়, আর এর ভিতরে আপনি সংস্কার কমিশন করে তার রিপোর্টগুলো নিয়ে আপনি যত স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলে এই চলমান প্রক্রিয়াটা যেন ঠিক থাকে। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা খুব স্বচ্ছতা দেখলাম না, হ্যাঁ। এবং আপনি এর ভেতরে আপনি মানে আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে কীভাবে আপনি সক্রিয় করবেন, পুলিশকে কীভাবে সক্রিয় করবেন, কারণ এমনিতেও ধরেন যে প্রাতিষ্ঠানিকতার কথা বললাম যে সেটার ব্যত্যয় হয়েছে অনেক দিন ধরে, 10 বছর, সবাই 15 বছর একদম বলেন না, আমি 15 বছর বলবো না। 2018 সালের নির্বাচন, রাতের নির্বাচন, এইটাতে মানে এত দীর্ঘদিনের একটা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, সেটা একদম তার রাজনীতিটা ধ্বংসই হয়ে গেল আমার যেটা মনে হয়েছে। একই সাথে আপনি আমলা এবং পুলিশ, রাষ্ট্রের এই দুটো জায়গাও আপনি যতটুকু আমাদের প্রাতিষ্ঠানিকতা কিংবা পেশাদারিত্ব ছিল সেটাও নষ্ট হলো, এবং তারপর থেকে কিন্তু পরিস্থিতি মানে আস্তে আস্তে খুব ভয়াবহ হতে শুরু করে। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কি মনে হয় যে সরকার আসলে শুধুমাত্র অভিজ্ঞ লোক না থাকার কারণে সামাল দিতে পারছে না, নাকি এটা সময়ের প্রেক্ষিতে হয়তো তারা ঠিকই আছে, পেরে উঠছে না যতটা পারার কথা ছিল, কিন্তু তারা সঠিক পথে আছে? ধন্যবাদ আপনাকে। কাঞ্চন ভাই তো সুন্দর করে পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল পার্সপেক্টিভটা বললো। আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আপনাদের আমাকে অ্যালাউ করেন কয়েকটা পয়েন্ট, আমি এটা সোশ্যাল পার্সপেক্টিভটা বোধ হয় আনাটা গুরুত্বপূর্ণ এই আলোচনায়, যে কেন এরকম হচ্ছে। প্রথমত আমার মনে হয় যে একটা জিনিস আমরা গুলিয়ে ফেলছি যারা এই দাবি দাবাগুলো করছে, যে সমাজে স্ট্র্যাটিফিকেশন বা স্তর বিন্যাস থাকবে। সেই স্তর বিন্যাস এবং ইনইকুয়ালিটি বা বৈষম্য যেটাকে বলছে পপুলার টার্ম, এখন দুটো ভিন্ন জিনিস। স্তর বিন্যাসটা কেমন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবে এবং তারা সেটাকে মেনে নিয়ে সমাজ পরিচালিত হবে। আর ইনইকুয়ালিটিটা কি, আপনার যে পেশা সেখানে কোনো বৈষম্যের আপনি শিকার হচ্ছেন কিনা, এই জায়গাটাতে মনে হচ্ছে যে আমরা যে স্তর বিন্যাস এবং ইনইকুয়ালিটি দুটোকে একদম গুলিয়ে ফেলছি আমরা। যে কারণে 7 কলেজের উদাহরণটা কিন্তু এটি একটি উদাহরণ, যে আমি কলেজে ভর্তি হয়েছি, আমি সরাসরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়নি, আমাকে মেনে নিতে হবে সামাজিক স্তর বিন্যাসের তত্ত্বে যে আমি কলেজে পড়ি, আমার সার্টিফিকেটটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, এটা মেনে নিতে হবে, এটা আমার ক্যাপাসিটির ইস্যু, আমার বাস্তবতা। 2 নম্বর যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই সোশ্যালজিক্যাল পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে একটা দেখবেন যে নর্মলেসনেস সিচুয়েশন তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের আচরণের কোনো মানদণ্ড নেই। আমরা যে ব্যক্তিকেন্দ্রিক যত ধরনের দাবি দাবা সেগুলোকে সামনে নিয়ে এসেছি, কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক, এই সরকার মাত্র 6 মাসের দিকে ধাবিত হচ্ছে। ফ্লুইড যে সিচুয়েশনটা, যেটা কাঞ্চন ভাই বললেন, এটার সুযোগ নেওয়ার চেষ্টা করছি আমরা। তৃতীয় আরেকটা হচ্ছে যে এই আন্দোলনে তো সবাই যুক্ত ছিল, সো আন্দোলনের সফলতা সবার এক্সপেকটেশনটা বাড়িয়ে দিয়েছে যে এটা করা সম্ভব। এটাকে আমরা বলি যে সোশ্যাল সাইকোলজিতে যে একটা অর্থাৎ বলি যে আবেগের কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব, এটা ভুলে যাচ্ছি আমরা। যে আমরা সবাই মিলে একটা কথা হচ্ছে যে ফ্যাসিস্ট বা স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছে সবাই, কিন্তু এটা এরকম না যে আপনি 100 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছেন জন্য আপনি 5 তলা থেকে লাফ দিতে পারবেন, যে সব দাবি আদায় করে ফেলবেন। এটা কেন্দ্র এবং আমরা বলি যে পরিধির দূরত্ব অ্যাচিভমেন্টের ক্ষেত্রে সেটাও কিন্তু আমরা একটু গুলিয়ে ফেলছি এখানে। আর একটা হচ্ছে যে আমরা আসলে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি। এখন মাসল দিয়ে কোনো কিছু আদায় করা যায়
এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা প্রমাণ হচ্ছে গত 5.5 মাসে, যে তর্ক যুক্তি এইগুলোতে না গিয়ে আমরা যাচ্ছি যে মিছিল মিটিং যে কোনোখানে বসে পড়া, দাবি দাবা আদায় করার চেষ্টা করা, সেটার একটা ইস্যু তৈরি হচ্ছে আমাদের এখানে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে যেটা কাঞ্চন ভাই ব্রডলি টাচ করলেন, যে একটা ফ্লুইড সিচুয়েশনে যখন গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে ইনস্টিটিউশনাল ব্রেকডাউনের পরে, তখন আরও একটা ক্যারিসমা শো করতে হয় এ ধরনের জনবিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে, সেইটা এই সরকার দেখাতে পারেনি, যেটা কাঞ্চন ভাই ব্রডলি টাচ করলো। এই কয়েকটা বিষয় নিয়ে যেটা হয়েছে যে পুরো সামাজিক পার্সপেক্টিভ থেকে পুরো জিনিসগুলো এদিকে ধাপিত হয়েছে। এটাকে কীভাবে ঠিক করা যেত, এখন যদি আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পার্সপেক্টিভ দেখি তাহলে কি হবে, যে আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পার্সপেক্টিভে আপনার প্রশাসনের, সরকার যখন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট থাকে, তার সাথে সাথে তাদের সমর্থিত অথবা একটা স্ট্রাকচার থাকে সমাজের বিভিন্ন পর্যায়ে। ফর এক্সাম্পল, বিএনপি যদি ক্ষমতায় থাকতো তাহলে সেন্ট্রাল বিএনপি থাকতো, উপজেলা লেভেলে, থানা লেভেলে, ওয়ার্ড লেভেলে, গ্রামের প্রত্যেকটা সাপোর্ট বেস থাকে, তখন তারা এটাকে সাপোর্ট দেয় এই গভর্নমেন্টের ম্যান্ডেট বা কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে। দ্বিতীয় আরেকটি জিনিস যেটা হয়েছে, যে সোশ্যাল ইনস্টিটিউশনগুলো ব্রেক করেছে, যেমন বিভিন্ন ক্লাব, মসজিদ, মন্দির কমিটি, বিভিন্ন সামাজিক সংগঠন, এগুলোর নেতৃত্বে যারা ছিলেন তারা কিন্তু পালিয়েছে। তাহলে এখানে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। তৃতীয়ত আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সপেক্টিভ হচ্ছে যে লোকাল গভর্নমেন্ট আপনি ভেঙে দিয়েছেন, যেটা উনি টাচ করার চেষ্টা করলেন, যে লোকাল গভর্নমেন্ট না থাকার কারণে সংযোগ যে তৈরি হবে রুট লেভেল থেকে, আপনি আসলে একটা আইল্যান্ডের মতো বসে সরকার পরিচালনা করছেন। সেখানে যেটা প্রয়োজন ছিল যে শক্ত পুলিশ বাহিনী এবং আমলাতন্ত্র, এবং একই সাথে আমরা যে সামরিক বাহিনীর সাপোর্টের কথা বলছি, সেটা তিনটা যদি একসঙ্গে যুক্ত হতো তাহলে তো আরও শক্ত হাতে সরকার এই তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে হতো। তাহলে পুলিশ তো একটা ভঙ্গুর অবস্থায় আছে, মানসিক এবং বাস্তবিক অবস্থায়। প্রশাসনে যেটা হয়েছে যে যারাদেরকে অনেক অটো প্রমোশন দিয়ে সামনে নিয়ে যাওয়া হলো, তারাও কিন্তু একটা আমলাতান্ত্রিক ভাব এখন ধরেছে। আবার যারা আওয়ামী লীগের সাপোর্টার ছিল প্রশাসনে, তারাও রয়ে গেছে। আরও একটা জিনিস, যে বিএনপির হয়তো সমর্থক যারা প্রশাসনে আছেন, তারাও কিন্তু বিএনপির যে পলিটিক্যাল এজেন্ডা তার সাথে অ্যাক্ট করবে কিন্তু। তো সরকারের জন্য প্রশাসনের ওই জায়গাটাতেও খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন। ওয়ান ওয়ে সলিউশন হতে পারতো যে সামরিক বাহিনীকে আরও বেশি এনগেজ করা। এই জায়গাটাতে আমার মনে হয় যে সরকারের এক ধরনের আরও আমি অ্যাক্টিভনেসটা দেখতে চাই, আরো প্রোঅ্যাক্টিভলি। সামরিক বাহিনী এখনো মাঠে রয়েছে, তাতেই তো সমালোচনা যে না, আপনি তো রয়েছে, কিন্তু সামরিক বাহিনী কিন্তু এর আগে সফলতা দেখিয়েছে। আমি বলছি সেটা অবশ্যই সিভিল প্রশাসনের মোড়কে যদি আরো এনগেজ করা যেত, কেন যদি আমার মনে হয় যে এই জায়গাটাতে একটা গ্যাপ আছে, এটাও কিন্তু সরকারকে আর একটু স্থিতিশীলতার দিকে নিতে পারত। তো সবকিছু মিলে এই সিচুয়েশনটা তৈরি হচ্ছে। সমাধানটা কি হতে পারে? একটা তো এই সিচুয়েশনগুলোতে সমাধানটা কি হতে পারে, যে আপনি অবশ্যই পলিটিক্যাল প্রসেসে দ্রুত ফিরতে হবে। আপনি আরেকটা ন্যারেটিভ যেটা আমি মনে করি, এটা খুব রেসপেক্টফুলি বলছি, যে কম সংস্কার করে ডিসেম্বর, বেশি সংস্কার করে জুন, এই ন্যারেটিভটা দাঁড় করানো ঠিক হয়নি। তাদের দুটো গ্যাপ, আপনি যে স্থিতিশীলতা তৈরি করবেন, সোসাইটিতে কি মেসেজ দিচ্ছেন, পলিটিক্যাল পার্টিগুলোকে কি মেসেজ দিচ্ছেন, এটা না হলে ওটা, এই দোতনাটা রাখা ঠিক হয়নি। যদি একটা হতো যে ঠিক আছে নেক্সট জুনে ইলেকশন হবে, দেন লেট আস বার্গেন, অথবা ডিসেম্বর ইলেকশন হবে, তাহলে কিন্তু আজকে এই সিচুয়েশনটা হতো না, বা আমরা সবাই জিজ্ঞেস করতাম না ডিসেম্বর নাকি জুনে হচ্ছে। সেটাও কিন্তু এই পুলিশ বলেন, প্রশাসন বলেন, ইভেন সরকারের ভিতরে যারা আছে বা অধিদপ্তর পরিদপ্তর, সবাই কিন্তু চিন্তা করবে যে তাহলে কোনটা। এই ন্যারেটিভটা ডেভেলপ করাটাও কিন্তু একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই আমরা সংস্কার চাই, যেটা ভাই বললেন যে সংস্কার আমরা চাই, মোটা দাগে যে সংস্কারগুলো করা দরকার, সেটা সংবিধান হোক, পুলিশে হোক, প্রশাসনে হোক, বিচার বিভাগ হোক, কিন্তু রোড ম্যাপটা আসলে দ্রুত দেওয়া দরকার। না হলে আমি আর মনে হয় না এই অস্থিতিশীলতা কমবে। লাস্ট আরেকটা পয়েন্ট যোগ করি, সাধারণ মানুষ কি চায়? আমি বলছি না যে অল আর অ্যাপলিটিক্যাল, বাট সাধারণ মানুষ কি চায়? যে আপনার দ্রব্যমূল্যটা ঠিক থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে, রাস্তার অবস্থা ঠিক থাকবে, একটা সমাজের স্বস্তির পরিবেশ থাকবে। সেটি বোধহয় বিরাজমান নয়। এই জন্য আসলে পলিটিক্যাল স্ট্রাকচারে আমাদের দ্রুত ফিরে যাওয়াটা আমি মনে করি যে সমাধানের দিকে যাওয়ার একটা পথ তৈরি করবে। হাফিজুর রহমান কার্জন, আহতরা যেভাবে দাবি দেওয়া আদায়ের জন্য রাজপথে নেমেছে, আগেও নেমেছে, আশ্বাসের ভিত্তিতে তারা আবার প্রত্যাহার করেছে, আবার দেখলাম আমরা নতুন করে রোববারের দিকে বা সোমবারের দিকে দেখলাম। এই আহত আপনি নিজেই বলছেন যে 3 মাস পর দেখতে গেছে, তাদের জন্য 1000 কোটি টাকার ফান্ড করার কি খুব কষ্টসাধ্য ছিল? তাদের জন্য কি বাইরে চিকিৎসার ব্যবস্থা করা আরও বেশি বড় পরিসরে খুব সমস্যা ছিল? এগুলোর জন্য কি রাজনৈতিক অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে? আপনি যে বলছেন যে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন লোক খুব কম বা নেই, কিন্তু এটা একেবারে সিম্পল কমন সেন্সের বিষয় যে গণ অভ্যুত্থানে যারা আহত হলেন
বা অনেক ঝুঁকির মধ্য দিয়ে তারা মুভমেন্টের সাথে ছিল, তাদের জন্য এই সরকারের প্রায়োরিটি সবচেয়ে বেশি হওয়ার কথা। কিন্তু সেইখানে কেন এত একটা কার্পণ্য আমরা দেখতে পাই? ইভেন 6 মাস পরে এসেও এই ধরনের আলোচনা আমরা আগেও করেছি, সেই 2 মাস পর থেকে করা শুরু করছে, এখনো চলছে, কেন এটি? মানে দেখেন যে এই এত বড় একটা ঘটনা, এটার মানে দুর্বলতাগুলো কতটা নাজুক অবস্থা কোথাও কোথাও, সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। যে আপনি দেখেন যে যিনি স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন, তার উপদেষ্টা হওয়ার পরে প্রথম কাজ ছিল যে কোথায় কে আহত হয়েছে তাদেরকে দেখতে যাওয়া। এইটা একটা সদিচ্ছার বিষয় এবং এটা একটা দায়িত্বের মধ্যেও পড়ে যে ঢাকাতে কারা আহত হয়েছে, বাইরে কারা আহত হয়েছে। তো আপনি 2.5 মাস পরে দেখতেই গেলেন। আপনার মন্ত্রণালয়ের অনেক কাজ, আমাদের এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ মানে মন্ত্রণালয়। এখন আপনি যদি আপনার প্রায়োরিটিটা না বোঝেন, তাই না, যে কোন প্রেক্ষিতে, এবং সেটা তো এর জন্য খুব বেশি অভিজ্ঞতার প্রয়োজন আছে যে কোনটাকে প্রায়োরিটি দিতে হবে। আপনার ছাত্র জনতার অভ্যুত্থানকে এই সরকার ধারণ করে কিনা, কারণ উপদেষ্টাদের ভিতরে কয়জন আন্দোলনে ছিলেন সেটা তো শিক্ষার্থীরাও বলছে, গতকালও বলল, বৈষম্য বিরোধী শিক্ষার্থীরাও বলছেন। হ্যাঁ, আপনি বলেছেন ওপেন টেলিভিশন টক শোতে যে যাদেরকে ডেকে পাওয়া যায়নি তারা হয়েছে উপদেষ্টা, আন্দোলন যাদেরকে ডেকে ডাকা সত্ত্বেও যারা রাজপথে আসেনি। তা আপনার এত দুর্বলতা থাকলে তো মুশকিল। যেটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ, একটা আন্দোলন ছিল, খুব বড় একটা আন্দোলন, আস্তে 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 সেটা কোটা বিরোধী আন্দোলন, এবং সেটা শিক্ষার্থীদের সমর্থন পাচ্ছিল, এবং একই সাথে সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। সেই ক্ষোভটাতে মানুষও সংযুক্ত হচ্ছিল, সংশ্লিষ্ট হচ্ছিল, তার সাথে রাজনৈতিক দল, সামাজিক শক্তি, সবাই আস্তে আস্তে ওইটা এক দফার আন্দোলনে পরিণত হয়। কিন্তু এইটা আসলে আন্দোলনটা মানে এক দফায় পরিণত হওয়ার পরে সরকার পতন হলে আমরা কি করব, সেইটার ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘোষণা কিংবা কোনো রোডম্যাপ কারোই ছিল না। ইভেন সরকার কিভাবে গঠিত হবে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম সাহেব উনি ওনার ফেসবুকে বলেছেন যে এটাকে সিজারিয়ান, আপনার এই ছাত্র জনতার অভ্যুত্থানকে, এবং তিনি কয়েকটি কারণ চিহ্নিত করেছেন। তো আপনি দেখবেন যে আপনি যদি এটা পরিকল্পিত বিষয় হতো তাহলে পরে আপনার কিন্তু ওইটা মোটামুটি আপনার ওই পরিকল্পনাটা থাকতো যে এইটা সরকার পতন হলে আমরা এই রকম সরকার গঠন করব। সরকার গঠন করার পরে কিন্তু বলা হচ্ছে যে আমরা সংবিধান অনুযায়ী কেন শপথ নিলাম, আমাদের একটা ডিক্লিয়ারেশন কোথায়, ডিক্লিয়ারেশনটার ব্যাপারে আপনি কতদিন পরে ডিসেম্বরে এসে আপনি যখন সমালোচনা হচ্ছে তখন বললেন আপনি ডিক্লিয়ারেশন কোথায়। তার মানে আবার সেটাও বলা হলো যে এক দফার আন্দোলনে যারা বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ তারা অনেকে রাজিই ছিল না। আপনার গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হলো যে তারাই এটা বলেছে। তো এখন ধরেন যে এই আন্দোলনটার চরিত্রটা তো আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ, এবং সেইখান থেকে রাষ্ট্র সংস্কারের একটা বিষয় 2018 সালে যখন নিরাপদ সড়কের আন্দোলন হয় সেই আন্দোলনে রাষ্ট্র সংস্কার করতে হবে এরকম একটা দাবি কিন্তু আমাদের সামনে এসছে, কিন্তু সেইটা সম্পর্কে বিস্তারিত কোনো কিছু কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, এবং এই রাষ্ট্র সংস্কারের বিষয় কিন্তু একটা রোডম্যাপ দরকার ছিল। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশে আমি এখন মনে করি সবচেয়ে নাজুক অবস্থা হচ্ছে শিক্ষার। আপনি স্কুল কলেজের শিক্ষার মান তো গত 10 বছরে শেষ হয়েছে, হ্যাঁ, আর বিশ্ববিদ্যালয়ে আপনার যে অবস্থা, বিশ্ববিদ্যালয়ে আপনার এই মানে শিক্ষার মান, গবেষণার মান, এটা কিভাবে উন্নত করা যায়, শিক্ষক নেটওয়ার্ক, তারপরে ডক্টর মামুন ওদের পক্ষ থেকে শিক্ষক সমাজের তরফ থেকে কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেটা আমার পত্রিকায় দেখেছি, কিন্তু সেটার ব্যাপারে কতটা পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা কিন্তু জানি না। এবং আপনি দেখেন যে বাংলাদেশ মানে একটা বাংলাদেশের মতো একটা দেশের সবচেয়ে পোটেনশিয়াল জায়গা হচ্ছে শিক্ষা, সেই শিক্ষাটা গত 10 বছরে 11 বছরে নষ্ট হয়েছে, সেই ব্যাপারে এই সরকারের কোনো উদ্যোগ আমি দেখলাম না। আচ্ছা, এই জায়গাটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষকতাও করতে পারছি না। আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বলে দিচ্ছে, আমরা তো বলছি যে অভিজ্ঞ লোক নেই, কিন্তু সবচেয়ে বড় যে এবং স্পর্শকাতর যে বিভাগটি বা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তাই তো, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব রয়েছেন, তিনি তো অভিজ্ঞ লোক, তিনি জাতীয় শিক্ষা কমিশনার ছিলেন, তিনি একজন পাকা অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তার তো প্রচুর সুনাম ছিল, প্রচুর সুনাম, এবং তিনি কাউকে ভয়ও পেতেন না। কিন্তু আমরা ইদানিং তার জেস্চার, তার কথার ভঙ্গি একটু বেশি মাত্রায় নমনীয়, সম্মান রেখেই বলছি তার প্রতি,
তাহলে এখানে কেন তার অভিজ্ঞতা ইমপ্লিমেন্ট করতে পারলেন না? এখন বিষয় হচ্ছে যে গুডি গুডি বয় হওয়াতে সমস্যার কিছু নাই। একটা কাজ করতে গেলে শুধুমাত্র একাডেমিশিয়ান, ধরেন আপনি কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন, খুব ভালো একাডেমিশিয়ান হলে আপনি ভালো উপাচার্য হবেন এমন কোনো কথা নাই। একাডেমিশিয়ান হওয়ার সাথে সাথে প্রশাসনিক দক্ষতাটা প্রয়োজন হয়। এই দুটো বিষয়ের যদি সমন্বয় না হয় আপনি পারবেন না। আপনি শিক্ষা উপদেষ্টা হয়েছেন, শুধু একাডেমিশিয়ান হলে হবে না, আপনার প্রশাসনিক দক্ষতা থাকতে হবে, আপনার মিশন থাকতে হবে, ভিশন থাকতে হবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে, আপনি যদি সেই ইতিহাসটা পড়েন আপনি দেখবেন যে তারা কতগুলো কমিটি করেছিল, কিন্তু সেই কমিটি করে তারা বিশ্ববিদ্যালয়ের মানে কারিকুলাম কি হবে, শিক্ষক কারা হবে, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কি হবে, একটা বিশ্ববিদ্যালয় করতে গিয়ে তারা, আর আপনি তো আমার শিক্ষা ব্যবস্থা, আমরা যে শিক্ষার মধ্যে আছি, এটা কি শিক্ষা আমাকে বলেন? এরকম একটা শিক্ষা আপনি যদি, এই সরকার যদি বলতো যে আমরা কিচ্ছু করতে পারি না, শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে আমরা একটা ফাউন্ডেশন দিয়ে গেছি, যেইটা মানে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এইটা এই দেশটাকে, দেশের মানুষকে সুফল দিতেই থাকবে, আছে বলেন আমাকে। আমি যদি একটু কম্পারিজনে যাই, এর আগের যে অন্তর্বর্তী সরকার তো নয়, তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল, তাতে যারা উপদেষ্টা ছিলেন নিশ্চয়ই সবার প্রশাসনিক দক্ষতা ছিল না, সবার তো ছিল না। আমরা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমদের সময় সেই যে ওটাকে নির্দলীয় সরকার বলা হতো নাকি, নির্দলীয় সরকার, তারপরে আরো 3টা তত্ত্বাবধায়ক সরকার, তো সেই জায়গাতে যারা উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন তারা তো নিশ্চয়ই যে আগে প্রশাসনিক দক্ষতা ছিল। ইভেন আমি যদি মঞ্জুর ইলাহি, তিনি তো কখনো প্রশাসনিক দায়িত্বে ছিলেন না, কিন্তু তার মন্ত্রণালয় ভালো চলেছে। আমার কাছে যেটা মনে হয় যে ওই আপনি 3 মাসের যে তত্ত্বাবধায়ক সরকার, এই 3 মাসের একটা মেয়াদ আপনি বুঝতে হবে যে তার তিনি কি করবেন সেই জিনিসটা কিন্তু নির্ধারিত, এবং তার পেছনে সবগুলো রাজনৈতিক দলের সমর্থন আছে, পলিটিক্যাল উইল। কিন্তু এখন কিন্তু আপনি দেখবেন যে আগস্ট মাসে যখন এই সরকার গঠিত হয় সবাই সমর্থন করেছেন, এখন কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু সবাই খুব আনহ্যাপি। তারা কিন্তু যখন দেখছেন যে এই সরকার আপনার নতুন কিংস পার্টি করতে যাচ্ছে, কিংবা তারা সংস্কারকে সামনে রেখে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে, মানে যখন আপনার ক্ষমতার উচ্চাভিলাষ সেটা যখন প্রকাশিত হয়ে যাবে, এবং আপনি যখন সরকারের মানে যে আপনার বেসিক কাজগুলো সেটা আপনি করতে পারবেন না, তখন কিন্তু সবাই আশঙ্কিত হবে, সবাই কিন্তু আতঙ্কিত হবে। আমরা আলোচনায় ফিরবার ছোট্ট বিরতি পরে ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, জাতীয় সরকার শব্দটা প্রসঙ্গক্রমে এসেছে, হাফিজুর রহমান কার্জন বলছিলেন হয়তো ওরকম একটা রূপ দেওয়া যেত, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাম্প্রতিক সময়ে মানে গত 2 দিন আগে একটি পত্রিকায় সাক্ষাৎকারের সময় বলেছেন যে জাতীয় সরকার হলে পাল্টা কু হওয়ার সম্ভাবনা ছিল। এইটির ব্যাখ্যা আমরা কিভাবে করবো, আপনার কাছে একটু জানার চেষ্টা করবো। দর্শক ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, রয়েছেন সমাজ রাজনীতি বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ মামুন। অধ্যাপক মামুন, জাতীয় সরকারের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে, ছাত্র সমন্বয়ক অনেকে দাবি করেন, কিন্তু বিএনপি সেটা মানেনি, এই বিষয়টি অত বেশি আলোচনা আসেনি। তারপরেও এটি আবার সাম্প্রতিক সময়ে, আমি পত্রিকার নাম ধরে বলি, সমকালে একটি ইন্টারভিউর সময় বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে জাতীয় সরকার হলে পাল্টা কু হওয়ার সম্ভাবনা ছিল। সেটা ব্যাখ্যা যদি তিনি ওখানে দেননি, আসলে কি হওয়ার সম্ভাবনা ছিল? এটা সম্পর্কে তো আমরা খুব ডিটেলস জানি না, বাট এতটুকু আমার মনে পড়ে, যখন যেহেতু আমরা এই আন্দোলনে যুক্ত ছিলাম শিক্ষার্থীদের সাথে, তখন যে আলোচনা কিভাবে এটা হতে পারে, এবং আমরা ওইটা বলছিলাম যে বিপ্লবী সরকার হোক, তাহলে স্ট্রাকচারাল ইস্যুটা আজকে আর হতো না, যে তখন রাষ্ট্রপতি ফর্ম এটা ডিফারেন্ট হতো। কিন্তু এটাও আমরা পরে শুনেছি, এবং এক ধরনের বিএনপি থেকেও আমরা বুঝতে পারি বা জানতে পেরেছি যে আসলে জাতীয় সরকার তারা চায়নি, এবং দ্রুত নির্বাচনটা ছিল তাদের সামনে, তখন মুখ্য ছিল নির্বাচন। আর এটা ঠিক সঠিক ব্যাখ্যা দিতে পারবো কিনা জানি না, আমার ব্যক্তিগত মতামত বলি যে তখন যেটা হয়েছে যে সেনাবাহিনী তো এক ধরনের, কারণ সেনাপ্রধান সবাইকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন, এবং সেখানে সেনাবাহিনী এক ধরনের তত্ত্বাবধানের প্রথম মিটিংটা হয়েছিল। পরবর্তীতে শিক্ষার্থীরা তাদেরকে ইনক্লুশনের দাবিটা আনাতে তো বঙ্গভবনে গেল। আমার যেটা মনে হয় যে উনি এভাবে চিন্তা করতে পারেন যে আমরা যেটা জানি যে ইলেকশন প্রক্রিয়া বিএনপি দ্রুত যাবে, তারা দীর্ঘদিন থেকে সেটাতে বঞ্চিত হয়েছে, কিন্তু আমার মনে হয় যে পুরোপুরি যদি এরকম হতো যে
একটা পার্টি হিসেবে সেনাবাহিনী এক ধরনের পেট্রোনাইজেশন কিন্তু তখন দিয়েছিল, বাট যদি জাতীয় সরকার হয়ে যেত তখন তো এটা ডিফিকাল্ট হতো, সবগুলো রাজনৈতিক দল মিলে এটা হতো, সম্ভবত উনি এটাকে মিন করেছেন। আর সাথে যে জিনিসটা এখন কেন এটা সামনে আসলো, যেটা আপনি একটু বললেন যে আসলে তো শিক্ষার্থীরা কি একটা ফোর্স হিসেবে থাকলে ভালো হতো নাকি রাজনৈতিক দল করলে, এখন কি হচ্ছে সেটা যদিও সামনে আমরা বুঝবো, বাট এখন যে জায়গাটা আমরা আছি আমি মনে করি যে আমি আসলে শিক্ষার্থীদের দলটা খুব দ্রুত দেখতে চাই। কেন, যে এ মাসে আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনায় বসবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এই আলোচনায় বসার আগে যদি এই দলটি ঘোষণা না হয় এবং তাদের নেতৃত্বের সঙ্গে যদি সরকার না বসে এবং সেটা যদি ডিলে হতে থাকে, তাহলে কিন্তু আর একটা ক্রাইসিস তৈরি করবে। কারণ আপনি শুরু করলেন আলোচনাটা, ধরুন সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টটা এসছে, আপনি সব দলকে ডাকলেন, আলোচনা করলেন, নাগরিক কমিটি কি হিসেবে যাবে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি হিসেবে যাবে, তারা তো বলেছে যে আমরা নতুন রাজনৈতিক দল করে যাব। সো খুব দ্রুত এই রাজনৈতিক দলটা আমরা দেখতে চাই। এবং আরও একটা জিনিস আমরা বলি যে এরকম গণ অভ্যুত্থানের যারা বিজয়ী পক্ষ একসঙ্গে আন্দোলনে থাকলেও পরবর্তী তাদের নিজস্ব কর্মসূচি, তাদের রাজনৈতিক আদর্শ থেকে ভিন্নতার দিকে যাবে, এটা খুব স্বাভাবিক। সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে পৃথিবীর সবগুলো বিপ্লব, সেটা নর্থ ইউরোপ বলেন, সেটা চীনে বলেন, বা এই যে আরব বসন্তের পরে আমরা কিছু কিছু পার্টি ফর্ম হতে দেখেছি, সেখানে বলেন আপনার কিন্তু যে জনসমর্থন যদি আপনি ঠিক মতো যারা বিপ্লব করলো তারা যদি সরকার পরিচালনা করতে না পারে, এটা কিন্তু কমতে থাকে। সেদিক থেকে আমি মনে করি যে, আমি বলছি না যে কমে যাচ্ছে কিনা, এরকম কোনো ডেটা আমার কাছে নেই, বাট মঙ্গল হচ্ছে যে দ্রুত এরকম যদি রাজনৈতিক দল করার ইচ্ছে থাকে দ্রুত সেখানে যাওয়া। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আপনি এটাকে তো বলছেন আপনি, যেটা আমাদের সরকার না, আমরা 3 জন মাত্র আছে, কিন্তু পাবলিক পারসেপশনটা কি, ডিসকোর্সটা কি দাঁড়িয়েছে যে আপনাকে আসলে এই ব্যারোমিটারেই মাপা হচ্ছে কেন? যে কোনো, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম যে পলিটিক্যাল ফোর্স আপনার নিজস্ব নেই, কিন্তু ক্রাইসিসগুলোতে, ফর এক্সাম্পল গত রাতে যে ঘটনাগুলো দেখলাম আমরা, সেখানে হাসনাতকে গিয়ে কথা বলতে হয়েছে। তার মানে কি, আপনি যদি বলেন যে এই সরকারের সঙ্গে আমি নেই, তাহলে সরকারের তো পলিটিক্যাল ব্যাকআপটা কে, তাহলে তো আপনি ফেস করছেন। আবার সরকারের পক্ষ থেকে যখন বলা হবে যে ছাত্রদের একটা দল হোক, এটা আমি চাই, এটা আমরাও বলছি, আমি ইউনূস সাহেবের সমালোচনা করছি না, বাট আরেকটু কেয়ারফুল স্টেটমেন্ট কিন্তু এক্সপেক্ট করি, নাহলে কিন্তু এই জায়গাগুলোতে ভবিষ্যতে সমস্যা তৈরি করবে। মনে রাখতে হবে একটি ছোট ঘটনা ঘটেছে, বাট সেটা আরও সিগনিফিকেন্ট হতে পারতো। প্রোক্লেমেশন নিয়ে যে ইনভাইটেশনে সিপিবি যায়নি, যদি এমন হয় ভবিষ্যতে যে আরও রাজনৈতিক দলগুলো সরকারের ডাকে সাড়া দিচ্ছে না, এবং তারা কিন্তু বারবারই বলছে যে যেভাবে আমন্ত্রণ জানানো উচিত সেভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে না, সময়, ভাষা বা যে প্রক্রিয়ায় চা খাওয়ার কথা বলা হচ্ছে, এনগেজমেন্টটা হচ্ছে না, অথচ আমি মনে করি যে এই দলগুলোর সঙ্গে যদি প্রথম থেকে সরকারের এনগেজমেন্টটা ভালো থাকতো, তাহলে হয়তো বা আরেকটু স্থিতিশীলতা বা আরেকটু পলিটিক্যাল ডায়ালগগুলো আরও পরে আসতে পারতো। কেন বলছি সফলতা, আরেকটা জায়গা দেখেন, আমি একটু টাচ করতে চাই। আমরা যে আলোচনাটা আপনি কাঞ্চন ভাইকে করলেন যে জুলাই বিপ্লবে আহত এবং নিহতদের নিয়ে কেন জুলাই ফাউন্ডেশন করা হয়েছিল, এটা আমার মাথায় এখন পর্যন্ত ঢুকে না আসলে। কারণ এটা হতে হবে রাষ্ট্রের তত্ত্বাবধানে, সরকারের তত্ত্বাবধানে, সমাজ কল্যাণের মন্ত্রণালয়ের আন্ডারে হতে হবে, ওয়েলফেয়ার ট্রিটমেন্ট হতে হবে, আপনার স্বাস্থ্যমন্ত্রী। কেন আপনি জুলাই ফাউন্ডেশন করলেন? তো এটা তখন প্রশ্নবিদ্ধ। জুলাই ফাউন্ডেশন করে যদি আপনি এমন পারতেন, খুব দ্রুত সমাধান করতে পারতেন, সংখ্যা নির্ধারণ করতে পারতেন, দ্রুত ফান্ডিং রিলিজ করতে পারতেন, আপনি চিকিৎসা ব্যবস্থা করতে পারতেন, তাহলে এটাকে একটা সাকসেসফুল মডেল হিসেবে মানুষ নিত। এখন যখন আপনি একটা ফাউন্ডেশন করেছেন, তাহলে আপনি অন দি ওয়ান হ্যান্ড, এটা কি বৈষম্যের ফাউন্ডেশন, নাকি এটা নাগরিক কমিটির ফাউন্ডেশন, না গভর্নমেন্টের ফাউন্ডেশন? টাকা যেভাবে মানুষ আমরা আশা করেছিলাম ওই ফাউন্ডেশনে দেবে বা যাবে, আমার মনে হয় সেদিক থেকেও কিন্তু আমরা সফল হতে পারিনি। যেটা আপনি বলেন যে 1000 কোটি টাকা বাজেট করলে কি হতো, আমি তো মনে করি আরো বেশি বাজেট করলে কি হতো। হ্যাঁ, কিছু কিছু ইস্যু আছে মানুষের, যেমন এক্সপেকটেশন যে আমার ট্রিটমেন্টটা দেশেই হওয়া সম্ভব, হয়তো বা সরকারি প্রোটোকল বলছে, সরকারি ডাক্তারের যে প্রোটোকল, সেটা হয়তো আমি চাচ্ছি যে না এটা বিদেশেও, সেটা অন্য ডিবেট। কিন্তু পাবলিক পারসেপশনটা কি হচ্ছে, যে আপনি সিরিয়াস আমলাতান্ত্রিকতা, আপনার 5 লাখ টাকা ডিসবার্স করতে, আপনি আহতদের খবর নিচ্ছেন না, রাস্তায় চলে এসে। হ্যাঁ, এখানে পলিটিক্যাল প্রভোকেশন যে নাই বা থাকতে পারে না সেটা আমি বলছি না, বাট প্রসেসটা তো আপনি ঠিক করতে পারেননি। তার মানে কি, আপনি কোন কুলে যাবেন, কিভাবে করবেন, আপনার আসলে ডাইরেকশনটা ঠিক নাই। যেমন একটু আগে যে আলোচনাটা হলো যে 3 মাস আমার কাজ ইলেকশনটা করা, আমি চলে যাব। এখন আপনি আপনার নিজের কাজটা কি প্রশ্নবিদ্ধ করেছেন যে আমি কি এটা 1 বছরে করব, মানে ডিসেম্বর 2025 এর মধ্যে করব, নাকি 2026 জুনে করব? আপনি নিজেই কিন্তু আপনার টার্গেটটাকে গুলিয়ে ফেলেছেন। তাহলে কেমনভাবে এখন নির্ধারণ করবেন আপনি? তৃতীয়ত, যে আপনি যখন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনায় যাবেন, আপনি বলছেন যে কম সংস্কার হলে আমরা, এখন এই কম সংস্কার মানে কি? আমি তো সংস্কার চাই,
আমি ব্যক্তিগতভাবে কনস্টিটিউশনের সংস্কার চাই, আমি আরপিওতে সংস্কার চাই, আমি পুলিশে প্রশাসনের সিগনিফিকেন্ট সংস্কার চাই। সব মানুষই চায়। এবং দেখেন, জনবান্ধব পুলিশ এবং জবাবদিহিতামূলক পুলিশ, জনবান্ধব প্রশাসন এবং জবাবদিহিতামূলক প্রশাসন, এটাই আমরা চাচ্ছিলাম যে রিপোর্টগুলোতে উঠে আসবে। পুলিশের ক্ষেত্রে কিছুটা উঠে আসলেও প্রশাসন সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে এবং তারা তো একটা গুপলেট পাকিয়ে ফেলেছে, এবং সেখানে জনবান্ধব প্রশাসন এবং জবাবদিহিতামূলক প্রশাসনের সংস্কার প্রস্তাবগুলো কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। যদি সেটা না হয় তাহলে আপনি কি করছেন? আপনি কম সংস্কার বলতে কি বোঝাচ্ছেন বা বেশি সংস্কার বলতে কি বোঝাচ্ছেন? আশঙ্কার যে জায়গাটা, যদি এরকম ডাইরেকশনটা ঠিক না থাকে, দেখা যাবে যে নির্বাচন তো হয়ে যেতে হবে। দেশের যে সিচুয়েশনে চলছে, এই সিচুয়েশনে দেশ চলতে পারে না, নির্বাচন হয়ে যাবে। কিন্তু আমাদের যে স্বপ্ন, যেভাবে আমরা ব্যর্থ হয়েছিলাম 90-এর পরে 28টা প্রস্তাব দিয়ে আমরা করতে পারিনি, বা 122টা সংশোধনী আমরা আনার প্রস্তাব ছিল বা আনার কথা ছিল আপনার 111-এর পরে, সেখান থেকে বোধহয় মাত্র 40টা বা 44টা হয়েছিল, সেদিকে যেন আমরা না যাই। তাহলে এত যে মৃত্যু, এত যে মানুষের অঙ্গহানি, এত যে আহত, তাদের সঙ্গে কিন্তু যারা সরকার চালাচ্ছেন, এটা তো তাদের কাজ। অবশ্যই এটা যদি না হয় তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে মানুষের কাছে। পার্সোনালি যেটা আমি বলছি যে আমি তো সংস্কার চাই, সেই জায়গাগুলো কিন্তু এখনো কিছু সময় আছে। বাট নেক্সট 2-3 মান্থসে যদি গভর্নমেন্ট পুরোপুরি এক ধরনের স্মার্টনেস শো করতে না পারে, ক্যারিসমা শো করতে না পারে, তাহলে কিন্তু আমাদের যে লক্ষ্য, যে একটা সংস্কার হয়ে নির্বাচন, দেখা গেল আমরা কোনোখানে নেই, নির্বাচনটা হয়ে গেছে, এবং পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত বা পলিটিক্যাল সিস্টেমে আমরা ফিরতে চাই না। আমরা দেখতে চাই যে শুধুমাত্র সংস্কার না, পার্টিগুলোর মধ্যেও অবশ্যই গণতন্ত্রায়ন হতে হবে। পার্টিগুলোর মধ্যে যদি সংস্কার না হয়, আলটিমেটলি আপনি যত সংস্কারই করেন জাতীয় হবে, সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হবে না। হাফিজুর রহমান কামরুলকে আমরা কি সরকার বলতে সরকারের উপদেষ্টা যে কজন রয়েছেন তাদেরকে বুঝবো, নাকি ইনক্লুডিং ব্যুরোক্রেসি? তখন আমরা ব্যুরোক্রেসিকে আলাদা করছি, উপদেষ্টা পরিষদকে আলাদা করছি। হ্যাঁ, উপদেষ্টা পরিষদ, ব্যুরোক্রেসিতে নিশ্চয়ই আগে সরকারের নানান ধরনের সুযোগ সুন্দরী মানুষ থাকতে পারে, কিন্তু সেইটি কি অনেক বড় হয়ে দেখা দিচ্ছে? আমরা কি দুটো একেবারেই আলাদা করে ফেলবো? না, আলাদা করার তো কোনো উপায় নেই, কারণ একটা রাষ্ট্র তো একটা রাষ্ট্র মানে তো বিমূর্ত কোনো বিষয় না। একটা রাষ্ট্র মানে একটা রাষ্ট্রের 3টা অঙ্গ আছে, একটা নির্বাহী বিভাগ, একটা আইন বিভাগ, একটা বিচার বিভাগ, তাই না? তো তাদের সাথে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, মন্ত্রণালয়, তারপর অধিদপ্তর, তারপরে কত কত কিছু, তাই না? এটা তো মানুষের যে 17 কোটি মানুষের যে কমন গুড, যেটা কমন অ্যাফেয়ার্স, যে আপনার শিক্ষা, আপনার স্বাস্থ্য, আপনার যোগাযোগ, আপনার কারেন্সি, হ্যাঁ, আপনার আইন শৃঙ্খলা, এগুলোকে এগুলোকে এনশিওর করার জন্য। এখন বিষয়টা হচ্ছে যে সরকার বলতে আমরা ওই যারা ডিসিশন মেকার তাদেরকেই কিন্তু আমরা সবসময় তাদের কথা আলোচনা করি, তাদেরকে প্রশ্নবিদ্ধ করি। কারণ একজন আমলা তিনি তো একজন কর্মচারী, কিংবা তিনি একজন কর্মকর্তা, যদিও আপনার ব্রিটিশ হিসেবে বলা হয়েছে এমপ্লয়ি, এবং সেটা কিন্তু কর্মচারী, কর্মকর্তাও। তো সেইখানে বলা হয়েছে যে আপনি আপনার যে আপনি জনগণের সেবক, জনগণ যেভাবে আপনাকে তাদের সেবা যদি নিশ্চিত করতে না পারেন, ওইটাই আপনার আসল কাজ। এখন বিষয়টা হচ্ছে যে যারা ডিসিশন মেকার, যাদের উপরে আপনি পুরো দায়িত্বটা দিয়েছেন, তো তাদের তো জবাবদিহি করতে হয়, কিংবা সরকার তো সেইটাকেই বলে, তাই না? কারণ আজকে পুলিশ তো নিজে থেকে সিদ্ধান্ত নেবে না, আপনি পলিসিগত সিদ্ধান্ত নেবেন, পুলিশ সেটা বাস্তবায়ন করবে। আপনার বাণিজ্য মন্ত্রণালয়, যিনি বাণিজ্য উপদেষ্টা, তিনি পলিসিগত সিদ্ধান্ত নেবেন, মন্ত্রণালয় সেটা বাস্তবায়ন করবে, তাই না? তো সেই জন্য কিন্তু এখানে সরকার অ্যাজ এ হোল সবাই, আবার পলিসি মেকিংয়ের জায়গাটা কিন্তু আপনার যারা দায়িত্বে থাকেন তাদের, আর বাকিদের কাজ হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করা। এবং সেই ইমপ্লিমেন্টেশনটা ভালোভাবে হচ্ছে কিনা, সেখানে কোনো অনিয়ম হচ্ছে কিনা, সেখানে কোনো ব্যত্যয় হচ্ছে কিনা, সেইটার দায়িত্বটাও কিন্তু আপনার ওই যারা উপদেষ্টা কিংবা মন্ত্রী তাদের। এবং সেই জন্যই কিন্তু এই যে ধরেন আমার বাংলাদেশের বাজেট গত বছর হয়েছে কত, আপনার 6 লক্ষ না 7 লক্ষ হাজার কোটি টাকা, হ্যাঁ, এবং সেইটার ভেতরে আপনার ধরেন 4 লক্ষ হাজার কোটি টাকা তো আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি। তো সেইটা দিয়েই তো আপনি সরকারটা চলতেছে, তাই না? তা আমার 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 সার্ভিসটা আমি পাচ্ছি না। তো সেই জন্যই তো আমরা আপনাকে প্রশ্নবিদ্ধ করি, সেই জন্যই আমরা বলি যে আপনার জবাবদিহিতা কোথায়? আমরা যে এই টাকাগুলো দিলাম আপনি কিভাবে খরচ করছেন, এবং আমাদের যে টাকাগুলো দিলাম, আমরা ইনকাম ট্যাক্সের দিলাম, আমরা ভ্যাট দিলাম, এটা কী জন্য দিলাম? যে আমার আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, আমার দ্রব্যমূল্য পরিস্থিতি যেন ভালো থাকে, আমি যেন মানসম্পন্ন শিক্ষা পাই, আমি যেন মানসম্পন্ন স্বাস্থ্য পাই। তো সেই জায়গাগুলো যদি আপনার ঠিক না থাকে, তাহলে তো আমি প্রশ্ন করবই।
এবং আপনার জবাবদিহিতা কোথায়, সেটা অবশ্যই আপনাকে সেই জবাবদিহির মধ্যে আসতে হবে। সেই জন্যই আমরা বলছি যে এই জিনিসটা তো তাদের, এবং তারা এখন মানে দুটো বড় অভিযোগ উঠছে। একটা হচ্ছে যে সংস্কারকে ঢাল হিসেবে নিয়ে তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন, এটা কিন্তু কখনোই মানে জনগণের প্রত্যাশা ছিল না। আর একটা হচ্ছে যে আপনি ছাত্রদের দিয়ে আপনি কিংস পার্টি করা, এটা তো আরও মারাত্মক অভিযোগ। তো এই জায়গাগুলোতে কিন্তু আপনার ধরেন এই আন্দোলনে যারা সমর্থক ছিলেন প্রায় সবাই কিন্তু সরে গিয়েছে, মানে এক্সক্লুডিং মানে একটা নির্দিষ্ট যারা বৈষম্য বিরোধী তারা ছাড়া প্রায় সবাই কিন্তু এখন মানে এই তাদের হতাশার কথা ব্যক্ত করছে। এটা আমাদের জন্য অ্যালার্মিং কিনা? অ্যালার্মিং তো অবশ্যই, কারণ আমরা ইকবাল করিম সাহেব যে কথাটা বলেছেন যে আমরা অনেক বড় একটা সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। তো আপনি এই 6 মাসের ভিতরে আমরা যে লক্ষণগুলো দেখতে পাচ্ছি, আমরা তো লক্ষণগুলো দেখতে পাচ্ছি। কারণ আপনি চিন্তা করেন আগস্ট মাসে সবাই কতটা প্রত্যাশা নিয়ে তারা বলেছিল যে প্রয়োজনে আপনারা 2 বছর 3 বছর থাকেন, সংস্কারগুলো আগে হোক, পরে আপনি নির্বাচন দেন। কিন্তু এখন যারা সেই সমর্থন দিয়েছিলেন তারা সরকারের কর্মকাণ্ড থেকে তারাই বলছেন যে বাবা আগে নির্বাচনটা দিয়ে একটা ডিসিপ্লিন আসুক। কারণ চারিদিকে আমরা যেভাবে, আর আপনি এইখানে ধরেন যে আমাদের মুশকিলটা হয়েছে যে আমাদের এইখানে ছাত্রদের কোনো অভিভাবক নাই। হ্যাঁ, কারণ আমি যেটা লক্ষ্য করেছি ওই আপনার ওই বিদেশ থেকে কয়েকজন ইনফ্লুয়েন্সার তারা নানা রকমভাবে তাদেরকে উস্কানি দেয়। সেই উস্কানিতে তারা একজন এটা বলেন, আরেকজন ওইটা বলেন, আরও কিছু তাত্ত্বিক আছে যে তাদের সুস্পষ্ট করে আমি কিছু বুঝি না যে বিপ্লবী সরকার হবে না সাংবিধানিক সরকার হবে এবং তাদের উদ্দেশ্যটা কি। আমার মুক্তিযুদ্ধ যেটা ছিল, হ্যাঁ আমি বাংলাদেশ স্বাধীন করব, সেই বাংলাদেশের সরকার ব্যবস্থা কি হবে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। হ্যাঁ, সে বাংলাদেশের কাঠামো কী হবে, একটা সুস্পষ্টই ছিল। তো এখন আমি দেখতেছি কেউ বলছে ধর্মীয় রাষ্ট্র হবে, কেউ বলছে বিপ্লবী রাষ্ট্র হবে, কেউ বলছে এইটা হবে, কেউ বলছে এইটা হবে। 10 জন 10 কথা বললে তো এটা আপনার একটা নৈরাজ্য তৈরি হবে। আপনি তো মানে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানের, ইভেন আমি 1991 সালে যেটা হয়েছিল সেটাও কিন্তু স্পষ্ট ছিল যে আপনার 7 দলের রূপরেখা, 8 দলের রূপরেখা, তারপর 5 দলের রূপরেখা, আপনার 3টা রূপরেখা, সেখানে কমন কিছু জায়গা ছিল, 3 দলের রূপরেখা আপনি স্পষ্ট। কিন্তু আমি কিন্তু ওইটাও বুঝতে পারছি না যে এদের লক্ষ্যটা কি, এবং এক একজন এক এক কথা বলছে। মানে কেউ মানে আওয়ামী লীগ তো এলিমিনেট হয়েছে, বিএনপিও এলিমিনেট হচ্ছে, তারপরে সেদিন আমি জামাত সম্পর্কেও শুনলাম যে আওয়ামী লীগ এবং জামাত এরা দুইজনই নাকি আপনার দিল্লির এক্সটেনশন। মানে আমি মানে বিভ্রান্তি তৈরি হচ্ছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে, আপনার নৈরাজ্যও তৈরি হচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের জন্য ভালো না। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আসলে যেটা বলছিলেন অধ্যাপক কার্জন যে তাদের ভালো কোনো অভিভাবক নেই, ভালো কোনো অভিভাবক নেই নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে? দুটো ষড়যন্ত্রের কথা আমি একটু স্পেসিফিকলি জানতে চাই। একটা হচ্ছে আমরা ধরে নিই যে আওয়ামী লীগ যেহেতু বিতাড়িত হয়েছে, করুণ পরিণতি তাদেরকে বরণ করতে হয়েছে, তাদের একটা ষড়যন্ত্র থাকতে পারে। আর একটা হচ্ছে বিদেশি ষড়যন্ত্র, বিদেশি শক্তি, তাদের তো নানান ধরনের ইন্টারেস্ট এই অঞ্চলে আছে। কোনটা কাজ করছে বেশি? আসলে আপনি যখন এ ধরনের অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে কোনো সরকার গঠিত হয়, পার্টিকুলারলি ডেভেলপিং কান্ট্রিগুলোতে বা মিডল ইনকাম কান্ট্রিগুলোতে, এখানে অবভিয়াসলি আমরা একটা পলিটিক্যাল কম্পোনেন্ট বলা হয় যে এই ধরনের দল গঠনে বহিঃসম্পর্ক নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ পলিটিক্যাল পার্টি করতে গেলে, যেটা কাজনে শেষ করলেন যে দিল্লির লোক কে বা কারা বা ইউএসএ এর লোক, এটা একটা স্বাভাবিক বিষয় এই ধরনের পলিটিক্যাল এনভায়রনমেন্ট এবং তাদের ইনফ্লুয়েন্সটা থাকে। এবং আপনি যদি আমাদের জিও স্টাডির লোকেশনটা এখন দেখেন, পার্টিকুলারলি মিয়ানমারের এই ঘটনার পরে এবং ইন্ডিয়ার যে ইস্যুগুলো চলছেন এবং নর্থ ইস্ট রিস্ক তাদের সবসময়, সেক্ষেত্রে এটা অমূলক না ধারণা করা যে বহিঃশক্তির একটা ইনফ্লুয়েন্স এখানে থাকবে। কিন্তু সেটি আমি মনে করি যে আছে, বা সেই এলিমেন্ট যুক্ত আছে এই ধরনের সংগঠন করার পিছনে বা দল গঠনের পিছনে। অভিভাবকত্বের জায়গাটা আমার মনে হয় যে এটি আমি আপনার সাথে একমত, উনি যেটা বলেন তার সাথে একমত, যে আমরা যে রাজনৈতিক দলের দিকে স্টুডেন্টরা যাচ্ছে, এটা তো স্টুডেন্টদের তো পাবলিক পার্টি হতে হবে, কিন্তু তার ফেজ যদি এমন হয়ে যায় যে সবই 18 থেকে 24 বা 25, আমি একটু সন্দিহান এই পার্টির সাকসেস নিয়ে। আপনি যে ধরনের কর্মসূচি নিয়ে আসেন না কেন, একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে এটা আমি বলি যে আমাদের সোসাইটিটা এখনো ভার্টিক্যাল, হরাইজন্টাল না। আমাদের নেতৃত্বে আমরা বয়সকে দেখতে চাই, একজন সিনিয়র গেলে আমরা চেয়ার থেকে দাঁড়াবো, তাকে জায়গা ছেড়ে দেবো, এগুলো আমাদের একেবারে ইনবিল্ট বোথ রিলিজিয়াস অ্যান্ড সোশিও স্ট্রাকচারাল এলিমেন্ট। তো সেখানে যদি এরকম সব তরুণদের দ্বারা দল করা হয়, সেটা নিয়ে আমি একটু আসলে কতটুকু সোসাইটি অ্যাকসেপ্ট করবে সেটা সন্দেহ।
অভিভাবকত্বের জায়গায় আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস এ ধরনের অভ্যুত্থানের পরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটা হচ্ছে যে কনফ্লিক্ট রেজুলেশন। আপনি যখন দলের দিকে যাবেন, আপনার যদি কোনো অভিভাবক না থাকে, উপদেষ্টা গ্রুপ না থাকে, তাহলে যে কোনো বিপ্লব পরবর্তী দল গঠনে কিন্তু কনফ্লিক্ট রেজুলেশন খুব ইম্পর্টেন্ট বিষয়। যেটা আমি একটু আগে বললাম যে বহির বিশ্বের সাথে সম্পর্ক বিনির্মাণের সাথে সাথে আপনার যদি অভিভাবক না থাকে, তখন আপনি কনফ্লিক্টটা আরও বেশি পড়বেন। এবং অবভিয়াসলি নতুন দল গঠন যখন আপনি করতে যাবেন, এখানে কনফ্লিক্ট তৈরি হবে। পোস্ট পজিশনের কনফ্লিক্ট, রিজিওনাল কনফ্লিক্ট, ইলেকশনের নমিনেশনের কনফ্লিক্ট, এগুলো আপনাকে ফেস করতে হবে। সেখানে অভিভাবকত্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে আমরা অন্তত দেখতে পাচ্ছি না যে অভিভাবক কারা, যেটা কাঞ্চন বলে যে বাইরের থেকে কথা বলা বা দেশের কেউ কেউ কথা বলছেন, কিন্তু প্রকৃতপক্ষে অভিভাবক কারা সেটি আমরা জানি না। আর একটি জিনিস দেখেন যে দল গঠন নিয়ে অনেক কথা হচ্ছে, অভিভাবক বা সফলতা ব্যর্থতা যাই, ওই আলোচনাটা আরো পরে আসবে। কর্মসূচিটা কি, এই জায়গাটায় তো আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। দর্শনটা কি, বা এর দর্শনটা কি, এর ফিলসফিটা, আইডিওলজিটা কি হবে, সেটা তো কোনো ধরনের কথাই শুনতে পাচ্ছি না। আরও একটা জিনিস আমার কাছে একটু মানে একটু অবাকই হচ্ছে আমি, যে পৃথিবীতে কোনো দল গঠনে, উনি ইজ মাই সিনিয়র, যে কোনো দল গঠনে একেবারে 300টি আসনেই বাংলাদেশের মতো প্রেক্ষিতে 300টি আসনে প্রার্থী হবে, 300টি 64 ডিস্ট্রিক্টে কমিটি হবে, 400 অধিক উপজেলায় কমিটি হবে, এরকম করে রাজনৈতিক দল গঠনের কোনো ইতিহাস আমার অন্তত জানা নেই এই বিপ্লব পরবর্তী দল গঠনের ক্ষেত্রে। এখন মজবুত করে এগোচ্ছে না, এটা তো কোনো উদাহরণ নেই। আপনি উদাহরণ সৃষ্টি করে সফল হতে পারেন, কিন্তু কোনো পলিটিক্যাল হিস্ট্রি আপনি পড়ে দেখেন, কোনো পলিটিক্যাল হিস্ট্রি এরকম দেবে না যে 64টা জেলায় আপনার কমিটি হয়েছে, 450 বেশি উপজেলায় কমিটি করবেন, তারপরে আপনি ঢাকায় করবেন, সেন্ট্রাল করবেন, তারপরে আপনি ঘোষণা দিবেন। তো সেটা তো কোনো আপনি প্রসেসের মধ্যে এক্সিস্টিং এক্সাম্পল বা কনভেনশনও নাই, কোনো উদাহরণও নাই। তো সেটি কিন্তু আমি মনে করি সেটি সঠিক পথে এগুচ্ছে না এই দল করার ক্ষেত্রে। আর একটা কথা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে যে বিপ্লব পরবর্তী অবস্থায় আপনি যদি পলিটিক্যাল হিস্ট্রি দেখেন, যে পক্ষগুলো একসাথে থাকে, সবসময় চেষ্টা করা হয় যে তাদের মধ্যে যেন ঐক্যমত্যে ফাটল না ধরে, অথবা বলা হয় মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংটা সবসময় থাকতে হবে। ওই জায়গাটাতে কিন্তু একটা ভয়ের সঞ্চার আমার হচ্ছে যে আপনি বিপ্লব করবেন, পরবর্তীতে যে যার মতের দিকে চলে যাবে, ইলেকশনে আপনি যাবেন, কিন্তু ঐক্যমত্যের যে জায়গাটা, ওইটা সবসময় একটা লিডারশিপ কোয়ালিটির উপর ডিপেন্ড করে, যে আপনার লিডাররা ঠিক করবে প্রজ্ঞা দিয়ে, জ্ঞান দিয়ে, পূর্ব অভিজ্ঞতা দিয়ে, যে কতটুক আমি আমার সহযোগী যারা, সহ সংগঠন যারা ছিল, তার সাথে কতটুকু দূরত্ব আমি তৈরি করব। এই জায়গাটায় যেমন আমাদের বিএনপির একটা দায়িত্ব আছে, বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। এই শিক্ষার্থী যারা এই বিপ্লবের নেতৃত্ব অবশ্যই তারা দিয়েছে, অবশ্যই সবার অংশগ্রহণে তাদেরও কিন্তু দায়িত্ব হচ্ছে। আশঙ্কার জায়গাটা হচ্ছে যে অভিভাবকত্বহীনতা বা দল করতে দেরি করা, বিরোধের বাইরেও এই যে ঐক্যমতের মোটামুটি একটা পরিমাণের মধ্যে থাকা, একেবারে বিরোধী পক্ষ না হয়ে যাওয়া, ইভেন তর্ক বিতর্কের ক্ষেত্রেও সেটা কিন্তু আপনি ইফ ইউ লুক অ্যাট দি হিস্ট্রি, সেটা কিন্তু সবসময় থাকে যে বিপ্লবের পক্ষগুলো একটু কাছাকাছি থাকবে, আলাপ আলোচনা থাকবে, তখন কিন্তু আপনি যে ক্ষমতাচ্যুত যাকে করলেন, দে উইল লিভ অ্যাওয়ে ফ্রম মেনি ইয়ার্স সাম টাইম। এটা যদি না হয়, যদি ঐক্যমত্যের বড় ধরনের ঘাটতি হয়, তাহলে কিন্তু তারা সুযোগটা খুব দ্রুত পেয়ে যাবে। এখন পর্যন্ত ভালো জিনিস যে ওই জায়গাটাতে দেখছি আমরা ডাক দিলে একসঙ্গে আসছে, বাট নির্বাচন যত ঘনিয়ে আসবে ওটা কিন্তু অন্য জিনিস। তখন ওই লাস্ট ওর 15 দিন পরে আমরা দেখবো যে অ্যালায়েন্স কি হচ্ছে, কে পার্টি হচ্ছে, তখন কিন্তু মেইন চ্যালেঞ্জটা আসবে। এই জন্য আমি একটু আগে বলছিলাম আমার প্রথম অংশে, যে যত দ্রুত শিক্ষার্থীরা রাজনৈতিক দল ঘোষণা করে, তাদের দর্শন, তাদের কর্মসূচি, আইডিওলজি যেভাবেই বলি না কেন, তত কিন্তু তাদের জন্য মঙ্গলকর। এবং তখন সিচুয়েশনটা আস্তে আস্তে একটা পলিটিক্যাল ফর্মে ফিরতে হবে। এবং এভাবে দেরি করে সরকারের কোনো আজ্ঞা ভাজন হয়ে কোনো ক্ষেত্রে সুবিধা নিয়ে দল করে সার্ভাইভ করে ইতিহাস কিন্তু বাংলাদেশে নেই। বাংলাদেশের মানুষ রাজনৈতিক সচেতন, এবং এটা তারা অ্যাকসেপ্ট কখনো করেনি। 1/11-এর সময় আমরা দেখেছি, এখনো করবে বলে আমি মনে হয় না। এই জন্য দ্রুত দল করে রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরা উচিত। অনেক ধন্যবাদ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ধন্যবাদ হাফিজুর রহমান কার্জন। দর্শক, শেষ হচ্ছে ছিল আজকের আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।